নানা ধরনের আলোচনা হয়, গল্প হয়, আড্ডা হয়। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না, তবে সেই আলোচনায় যুক্ত থাকতে পারবেন আপনিও, অর্থাৎ টেলিভিশনের পাশাপাশি এই আয়োজনটি আপনি দেখতে পাবেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে। ফলে সেখানে আপনার যে কোনো ধরনের মন্তব্য কিন্তু প্রশ্ন আপনি জানাতে পারেন, এবং সেটি আমরা চেষ্টা করব আপনার হয়ে আমাদের যে অতিথিরা রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং আজকে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, আমি সব বরাবরই বলি তারা ভীষণ নন্দিত মানুষ, এবং যারা আসলে কাজের মাধ্যমে নিজেদের অবস্থানটা জানিয়েছে, আমাদের কাছে পৌঁছেছে। আমাদের সাথে আছেন নাজিয়া হক অর্ষা, শ্যামল মাওলা এবং শরীফ সিরাজ। তিনজনের এখানে আমাকে যে ডিটেলসটা দেওয়া আছে, সবাইকেই বলা আছে অভিনেতা। আমি শুধু একটা কথা বলি যে আপনারা এই অভিনয়টা দরদ দিয়ে করেন বলে, মন দিয়ে করেন বলেই হচ্ছে আমরা এমনভাবে বলি যে সবাই আসলে আপনারা অভিনয়টা করেন। ফলে এই যে অভিনয় শিল্পী কিংবা অভিনয়টা করেন আপনারা, সেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই। আমরা দেখছিলাম যে বেশ কিছুদিন ধরে আপনারা যারা এরকম কাজটা করেন, অর্থাৎ এই কাজটাও অনেক গুরুত্বপূর্ণ। কেননা হচ্ছে আমাদের সমাজের ঘটে যাওয়া নানা ঘটনা, যেটা হয়তো আমি একটা ভাবে জানতে পারি না, কোনো একটা ব্যাক এন্ডের ঘটনা আমি হয়তো জানতে পারি না, আপনারা নানাভাবে সেটা উপস্থাপন করেন, সেটা নানান মাধ্যমে উপস্থাপন করেন। সেটা সত্য হোক, মিথ্যা হোক, জীবনের গল্প হোক, নানাভাবে আপনারা কাজের মাধ্যমে, নিজেদের চরিত্রায়নের মাধ্যমে সেটা উপস্থাপন করেন। এটি একটা দারুণ মহৎ কাজ, এবং আমরা বিশ্বাস করি আপনাদের দ্বারা অনেক মানুষ অনুপ্রাণিত হয়। এবং সেই অনুপ্রাণিত করা মানুষগুলো যখন দেখি যে সড়কে অবস্থান করছে, আন্দোলন করছে, দাবি তুলছে, সংস্কারের কথা বলছে, নিশ্চয়ই সেটার পিছনে নিগুড় কারণ রয়েছে। সেই কারণগুলো কি, অর্ষা, যদি আমি আপনাকে দিয়ে শুরুটা করতে চাই, যে কি কারণে আপনারা আসলে সংস্কারের কথা বলছেন, কি কারণে মনে করছেন যে আপনারা যে জায়গাটাতে কাজ করেন সেটি আসলে বদল হওয়া প্রয়োজন? সংস্কার আসলে দরকার এই কারণেই, কারণটা সহজ, যে আমাদের যে সিস্টেমটা আছে সেটা হয়তো বা এখন উপযোগী না, কোথাও ফেল করছে। আচ্ছা, আমরা ইউনাইটেড হতে পারছি না, বা বর্তমান সময়ে যেটা প্রয়োজন আমাদের সেই পারপাসটা সার্ভ করতে পারছে না, যার কারণেই আমাদের মনে হয় যে সংস্কারটা প্রয়োজন। এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে হয়তো বা আমাদের এই যে শিল্পী হিসেবে যে আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতির জায়গাটা, যেটা এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে আছে, সেইখান থেকে আমরা উতরাতে পারবো। কারণ আমরা সিস্টেমকে এই জন্যই প্রশ্ন করতে চাই যে এতটা বছর আমার ক্যারিয়ারই এখন হয়তো বা 14 বছর, 14 বছরে কিন্তু এখনো আমাকে এই প্রশ্নবিদ্ধতার মধ্যে থাকতেই হয় যে আপনি আর্টিস্ট, কিন্তু এর বাদে কি কিছু করলেন না? পড়াশোনা তো করলেন ভালো সাবজেক্টে, আপনি চাইলে তো ভালো একটা জব করতে পারতেন, অথবা আপনি আরও বেটার কোনো কিছু করতে পারতেন। কিন্তু আমি তো আসলে, আমার যেটা মনে হয় যে আমি প্রপার ট্যাক্স দিই, আমার মানে বেসিক যে 5টা মৌলিক চাহিদা সেটা আমি ফুলফিল করতে পারি, আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি আমি মেনটেন করতে পারছি, অন্যান্য সেগমেন্টে যারা জব করছে, বিভিন্ন প্রফেশন মেনটেন করছে, তার থেকে তো আমি আলাদা নই। তাহলে আমার স্বীকৃতির জায়গা থেকে কেন এখন পর্যন্ত আমি প্রশ্নের সম্মুখীন হব? সো এই জায়গা থেকেই আমার মনে হয় যে আমাদের বর্তমান যে সিস্টেমটা বা বর্তমান সংগঠনের যে প্যাটার্নটা, সেইখানে তো সবার আগেই কাজ করার কথা ছিল, এবং এতদিনে সেটা হওয়ার কথা ছিল। যেহেতু হয়নি, সেহেতু আসলে আমার মনে হয় দিস ইজ হাই টাইম উই শুড স্পিক আউট, এবং আমাদের এটা নিয়ে আসলে কথা বলা উচিত। শ্যামল, আপনার কাছে জানতে চাওয়া যে এই হাই টাইমটার কথা অর্ষা জানালেন, সেই হাই টাইমটা আপনারা কথা বলছেন, আপনাদের এই জায়গাটা কি মনে হয়েছে কখনো যে একটা রাজনৈতিক মোড়কে আবৃত্তি ছিল সবসময়, রাজনৈতিক দলগুলো যে যার মতো করে আমাদের এই যে অভিনয় শিল্পী গোষ্ঠী যারা রয়েছেন তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করেছেন, ফলে এটি একটি বড় জায়গা আমাদের জন্য যারা আপনারা কাজ করেন, যে স্বতঃস্ফূর্তভাবে নিজের পোটেনশিয়াল জায়গাটাকে আপনারা এক্সপ্লোর করতে পারতেন না, সেটা কি এখন মনে হচ্ছে কিনা এরকম যে রাজনৈতিক মেরুকরণের কারণেই এই ডিসঅর্ডারগুলো হয়েছে? দেখেন, একটা স্বর্ণযুগ ছিল, আমি যদিও আসতাম ব্যাপারটার জন্য, থ্যাংক ইউ। শিল্পী, অভিনয় শিল্পী যারা দেশে যে কোনো মানে ইমার্জেন্সি সিচুয়েশন হোক বা যে কোনো আন্দোলন হোক বা যে কোনো কিছুতেই হোক, আমাদের অভিনয় শিল্পীদেরকে খুব একটা কেউ মানে আঙুল তুলবে এরকম ব্যাপারটা ছিল না, সবাই রেসপেক্ট করত। এবং আমরা যা বলবো বা আমরা যেভাবে ভাববো সেটাকে সবাই সম্মান করত। সেই সম্মানের জায়গাটা যখন নষ্ট হয় তখনই কিন্তু আসলে এভাবে আমাদের ভাবতে হয় যে আমরা কি করলাম। এবং আমার কাছে মনে হয়েছে আমাদের যদি সেই রাস্তা তৈরি না করা থাকে, আমরা যারা আছি সেই রাস্তা তৈরি করবার মতো যোগ্য
আমরাই কেন রাস্তাটা তৈরি করছি না। আচ্ছা, আমরাই কেন রাস্তাটা তৈরি করছি না। তো সেই জায়গা থেকে এখন আমার মনে হয় যে সেই সংস্কারটা দরকার এবং এটা নিয়ে কথাও বলা দরকার। সেটারই ক্ষুদ্র চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কতটুকু যেতে পারি। আচ্ছা, দেখা যাক। শরীফ সিরাজ, এই যে চালিয়ে যাওয়ার প্রত্যয়, ঠিক কেন এটা চালাতেই হবে, কেন সংস্কারটা প্রয়োজন ছিল, মানে সেটা কেন এখনই? এটা আমি শ্যামল ভাইকে আপনি যে প্রশ্নটা ছুড়ে দিয়েছিলেন সেটার একটু অংশ শ্যামল ভাই রিলেট করতে আমি একটু রিলেট করতে চাই। আপনি এটা বলেছেন যে রাজনৈতিক মেরুকরণ হয়েছে কিনা, এমন একটা অবস্থা হয়েছে কিনা যে মানুষের, আমি বলবো যে আসলে রাজনীতির বাইরে তো আমরা কেউ না, অবশ্যই না। কিন্তু যখন আপনি একটা সংগঠন কোট আনকোট সংগঠনের কথা বলেন, তখন কিন্তু আপনার দায়টা সংগঠনের প্রতি, রাজনৈতিক দলের প্রতি না। আপনি ব্যক্তিগতভাবে রাজনীতি করতে পারেন, ব্যক্তিগতভাবে গোপন জায়গায় গিয়ে আপনি ভোট দিতে পারেন, ব্যক্তিগতভাবে আপনি অন্যের কাছে ভোট চাইতে পারেন, কিন্তু যখন আমি পেশাগতভাবে এক জায়গায় শিক্ষকতা করি, তো শিক্ষকতার জায়গা থেকে আমার অনেক বাইন্ডিংস আছে, শিল্পের জায়গা থেকেও আমার অনেক ধরনের বাইন্ডিংস আছে। ঠিক একইভাবে আমাকে যখন একটা চেয়ারে বসানো হবে বিশেষ দায়িত্ব দিয়ে ভোটের মাধ্যমে নির্বাচিত করে, তখন ওই চেয়ারের সম্মান রক্ষার জন্য আমার কিছু দায়িত্ব আসে বলে আমি মনে করি, না হলে তো চেয়ারের দরকার ছিল না। সেই একটা প্রতিষ্ঠানে যদি রাজনৈতিকভাবেই আমি সার্ভ করি, তাহলে তো আমি আমার সংগঠনের বাকি যে সদস্যরা আছে তাদের কথা থেকে শোনা থেকে বিরত থাকছি। সো এইটার ঘটনা বাংলাদেশে ঘটেছে, এবং ঘটেছে বলেই যখন কিনা বাংলাদেশে এই অবস্থায় মানুষ নিজের কথা বলতে পারছে, রাজনীতির বাইরে গিয়ে মানবিক বোধসম্পন্ন কথাগুলোর চর্চা হচ্ছে বেশি করে, আমাদের মনে হয় এখনই সময় সেটার সুন্দর করে একটা ভবিষ্যতের পথ তৈরি করা, যেন ভবিষ্যতের যারা অভিনয় করতে আসবে তারা যেন ভবিষ্যতে বলতে পারে যে 2024 সালে কিছু অভিনয় শিল্পী আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ, তারা আমাদের জন্য একটা পথ তৈরি করে গেছে, যেটা মসৃণ, যেটা সুন্দর এবং সম্মানের। সেটা আসলে কেন সংগঠনের ব্যানারে হতে হবে, সংগঠনের মোড়কে কেন হতে হবে? ইন্ডিভিজুয়ালভাবে কেন শ্যামল মাওলা, কেন অর্ষা, তারা আসলে সেই পথটা রচিত করতে পারবে না? কেন এটা কঠিন? এটা ব্যক্তিগতভাবে আমরা কথা বলছিলাম, বলার পরে যখন কিনা আমরা দেখলাম যে বাংলাদেশে অভিনয় শিল্পীদের জন্য অনেকগুলো সংস্থা আছে, একাধিক তো আছেই, শিল্পী সমিতি আছে, অ্যাক্টর সিকিউরিটি আছে, এর বাইরে আমরা যারা একসাথে বসি তাদেরও কিন্তু আমরা একসাথে চা খাওয়ার মতো করে যদি বসি, ক্লাবিং আছে। যদি আমরা বলি যে সংগঠন মানে কয়েকজনের সংগঠিত হওয়া, তাহলে তো সংগঠনের ছড়াছড়ি, কিন্তু যেটা একটা সুন্দর আদর্শ নিয়ে সামনে রেখে শিল্পীদেরকে, অভিনয় শিল্পীদেরকে সংগঠিত করার ব্রত নিয়ে তৈরি হয়েছিল আমাদের চোখের সামনে, আমাদের যাদের সাথে আমরা কথা বলি তারা অনেকেই ওইটাকে বিশ্বাস করেই সদস্য হয়েছেন। আচ্ছা, কিন্তু যখন শিল্পী হিসেবে কাজ করতে গেছেন এবং কাজ করতে গিয়ে যা যা প্রয়োজন সেগুলোর সীমাবদ্ধতা ওই সংগঠনের মধ্যে দেখা গেছে, তখন কাকে আর ট্রাস্ট করব? আমরা অনেকেই কানেক্টেড, অনেকেই কানেক্টেড না। আমি ওকে দেখে ইন্সপায়ার হবো, আচ্ছা তুমি সংগঠন, আমি তাহলে যাই, সদস্য হয়ে যাই, কিন্তু আমাকে আকৃষ্ট করছে না, এটা কেন? তো এটা নিয়ে আমরা গবেষণা করেছি, করার পর আসলে আমরা ভেবেছি প্রশ্ন তোলা জরুরি, যদি প্রয়োজন হয় সংস্কার জরুরি। ওর সাথে আমি আরেকটু জয়েন করতে চাই। এই সমস্ত ক্ষেত্রে না ব্যক্তি সচেতনতা সবসময় যে ওয়ার্ক করবে নট নেসেসারি। আপনি যদি একদম আমাদের পরিবারকে চিন্তা করেন, আমাদের পরিবারের মধ্যেই কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন মতাদর্শনে থাকে, এবং সেটা মিলে না, ম্যাক্সিমাম টাইমে মেলে না, আবার কয়েকজনের সাথে মেলে, সেটাকে আমরা এক রকমের মিনিমালাইজ বা নিউট্রালাইজড করে আমরা চলে যাই, সামনের দিকে আগাই। আমি যখন কোনো কিছুর পরিবর্তন চাইবো, সেটা যদি আমি একাই বলতে থাকি, আমি যদি বোধ সম্পন্ন হয়ে থাকি বা মনন সম্পন্ন হয়ে থাকি, তাহলে কেউ কেউ কাউন্ট করবে, আর না হলে সে বলবে যে ও বিলাপ বা প্রলাপ বকছে। যখন সমষ্টিগতভাবে কোনো কিছু হয়, সেটার পাওয়ার খুব ডিফারেন্ট হয়। একা একা আমাদের তো আসলে নিজস্ব জায়গা থেকে অনেক বোধের ঘাটতি আছে, অনেক কিছু আমরা নাই জানতে পারি, কিন্তু যখন সবাই মিলে একই চেতনা বা একই স্পিরিটে কোনো কিছু বলবে, তার মানে ওটাকে ফেলে দেওয়া যাবে না, ওখানে নিশ্চয়ই কিছু আছে। তো আসলে সমষ্টিগতভাবেই কোনো কিছু করলে না, সেটার একটা ভ্যালু অ্যাড হয়। আপনার কি মনে হয় না যে আগের যে সংগঠনগুলো ছিল তারা কোনোভাবে এই একই মতাদর্শতে পালন করতেন, কিংবা সেইখানে তাদের বিচ্যুতিটা কি? আমরা যদি আরো স্পেসিফিকভাবে বলি, তাদের ভুলগুলো কি?
আচ্ছা, না ধরেন আমরা যে এই জিনিসগুলো তুলে নিয়ে এসেছি যে এই জিনিসগুলো হওয়া দরকার, এখানে আমরা পিছিয়ে আছি, এই জিনিসগুলো বা এই কমপ্লেইনগুলো যে আগে আসেনি তা কিন্তু না। আমরা পুরনো অনেকগুলো বিষয় নিয়েই আবার নতুন করে কথা বলছি। বিচ্যুতিটা কোন জায়গায়? বিচ্যুতিটা যারা দায়িত্বে। আমার ধারণা যখন কেউ কোনো একটা সংগঠনের অনেক বড় পদ নিয়ে বসেন, সে কিন্তু কারণগুলো জেনে বসেন এবং তার করণীয়গুলোও জেনে বসেন। না জেনে তো আর উনি আসলে ওই পোস্টটা হোল্ড করেন না। কিন্তু উনি কি করলেন, কি করতে পারলেন না, এটার যে ট্রান্সপারেন্সি দরকার সেইটার একটা ব্যাঘাত আছে এবং সেটা দীর্ঘ সময় ধরেই আছে। মানে শুধুমাত্র এই সংগঠন বা তার আগেরটা বা তার আগের সময় আমি বলছি না, এটা একদম দীর্ঘ মেয়াদী একটা প্রসেস, যার কারণে জমতে জমতে আজকে এটার সংখ্যা এত বড় হয়েছে। হয়তো বা অনেকে বলছে, অনেকে বলছে না, অনেকে হচ্ছে গিয়ে নিজেদের মতো চুপ থেকে প্রোটেস্ট করছে বা নিজের ক্লোজ কাউকে জানিয়ে করছে, কিন্তু করছে। এই সমস্যাগুলো কিন্তু আজকের না, পুরনো সমস্যা রেইজ হয়েছে এবং আমার ধারণা যারা দায়িত্বে বসেছিলেন তারা যে শপথটা নিয়েছিলেন সেটার আসলে ম্যাক্সিমামটাই হয়তো বা তারা ভুলে গেছেন বা প্রপারলি সেটাকে তারা মেনটেন করেননি, যার কারণে আজকে আসলে এই অবস্থাটা তৈরি হয়েছে। শ্যামল মোল্লা, আপনার কাছে আমার জানতে চাও যেটি হচ্ছে যে সংগঠন যখন কথা বলি, প্রত্যেকটা সংগঠন যখন শুরু হয় তখন একটা দারুণ মতাদর্শ নিয়ে শুরু হয়, দারুণ স্পিরিট নিয়ে শুরু হয়, সবার মধ্যে একটা দারুণ স্পৃহা থাকে যে আমরা কিছু ইতিবাচক কাজ করতে চাই আমাদের নতুন প্রজন্মের জন্য কিংবা পরবর্তী অনুসারী যারা আছেন। সমস্যা হয় তখন অর্ষা যখন একটু আগে বললেন যেই শপথটা নেয়ার কথা ছিল বা যেই শপথটা তিনি নিয়েছিলেন তারপরে একটা সার্টেন পিরিয়ড পরে সেটা ভুলে যান। আমি একজন সাংগঠনিক ব্যক্তিত্ব হিসেবে না, আপনি একজন দীর্ঘ সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, দীর্ঘ সময় ধরে আপনার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এইটা করলে সংগঠন যদি একজন শিল্পীকে সহায়তা করে তাহলে কি সেই শিল্পীর পথটা সুগম হয়? তার ক্যারিয়ারটা কি আসলে সে প্রস্ফুটিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে? বুঝিনি। সংগঠন যদি একজন শিল্পীকে হেল্প করে, আপনি তো একজন সাংগঠনিক ব্যক্তিত্ব ছাড়া একটা শিল্পীও, ফলে সেই শিল্পীর পথটা আসলে কতটুকু সহজ হয় সংগঠন থেকে সহযোগিতা করলে? হ্যাঁ, সেটা সেই কথাই তো আমরা বলছি, মানে আরো বেশি মসৃণ করার পথের কথাই তো বলছি আমরা। সেই কারণে আমি একটু আপনার অভিজ্ঞতাটাও জানতে চাই যে সংগঠন যদি না হেল্প করে একজন শিল্পীর জন্য কতটুকু বাধা হয়, সেটাও যদি একটু বলতেন। ওই যে একই কথা ঘুরে ফিরে আসে যে মানে সমষ্টিগত জায়গা থেকে যতটা স্ট্রং হয় এমনি একা বললে ততটা স্ট্রং হয় না। এই যে এখন এই বিষয় নিয়ে আপনি আমার সাথে কথা বলছেন, এই কথাটা তো এর আগেও ইন্ডিভিজুয়ালি অনেকে বলার চেষ্টা করেছে, কিন্তু আপনাদের পর্যন্ত পৌঁছায়নি। এখন আমরা সবাই এক হয়ে যখন বলছি তখন কিন্তু আমরা এই যে আপনার সামনে এসে কথা বলতে পারছি। আপনারা কিছু সুযোগের কথা বলেছেন, সুবিধার কথা বলেছেন, যেমন আমি যদি একটু বলি, স্কিল অ্যান্ড ক্যাপাবিলিটি অনুযায়ী শিল্পীদেরকে সামনে নিয়ে আসা, ক্যারেক্টারের প্রিপারেশন নেবেন, সুন্দর পরিবেশে নিরাপদে শুটিং করবেন, লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্স থাকবে, প্রভিডেন্ট ফান্ড থাকবে, রিটায়ারমেন্ট ফান্ড থাকবে, আর্থিক নিরাপত্তা থাকবে। এই বিষয়গুলো কি আমাদের ভাবনা, প্রাথমিকভাবে ভাবনা আপনারা দিতে চান? মানে এটা আসলে কিভাবে একজন শিল্পীকে সহায়তা করবে তার নিশ্চিত জীবনের জন্য? মানে এখানে তো বলাই আছে সব কিছুই। মানে প্রথমে পেশা যদি আপনি ধরেন, আমি যদি ওটাই চাচ্ছিলাম জানতে, মানে পেশা যদি আপনি ধরেন তখন তো সব কিছুরই অ্যান্সার আসলে চলে আসে। এটা হচ্ছে এই কারণেই জানতে চাইছিলাম যে অর্ষা যেমনটা শুরু করেছিল, তিনি বলছিলেন যে আমি অভিনয় করি দীর্ঘ 14 বছর ধরে, এখনো যদি তাকে জিজ্ঞেস করতে হয় আপনি আর কি করেন, দ্যাট মিনস সামন কেউ একজন বিশ্বাস করছে না যে এটা পেশা। ফলে আপনারা যে পোর্টফোলিওটা দিলেন এটা একটা পেশাগত একটা কাঠামো, যে আমি একটা অভিনয় শিল্পী, আমি একজন অভিনয় শিল্পী, ফলে আমার এই সুবিধাগুলো থাকা দরকার। আমি ওটাই আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এগুলো তার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে কতটুকু সহায়তা করে। শরীফ সিরাজ, ঠিক এই বিষয়ে আপনি আমি এখানে আরেকটা জানতে চাই। আপনি কিছু কাঠামোর কথা বললাম, তো সেখানে আন্তর্জাতিক কিছু প্রেক্ষাপটও রয়েছে যেগুলো আপনারা বলছেন স্কলারশিপের ব্যবস্থা করবেন, যেটা আমার কাছে অসাধারণ লেগেছে। যেন আমাদের তো প্রতিদিন শিখতে হয়, না হলে আমরা মানুষ হিসেবে পিছিয়ে থাকি। সেই বাংলাদেশ থেকে একজন শিল্পী যখন শিখতে যাবেন, সেটা তো দিন শেষে বাংলাদেশেরই অর্জন হবে, এবং এটা আমাদের দেশের শিল্পীরা অনেকটা হয় তারা এই সুবিধাগুলো পান নাই, অথবা তাদের ইচ্ছেও হয় নাই, কোনো না কোনোভাবে এই জায়গা থেকে আমাদের পিছিয়ে ছিলাম।
এই কার্যক্রমগুলো মনে হয় কি যে আপনার অনুপ্রাণিত করতে সহায়তা করবে নতুন শিল্পীদের মধ্যে, বা এখন যারা কাজ করছে তাদেরকে নিয়েও কাজ করলে? দেখেন, বিষয়টা আপনি বললেন যে খুবই ইমপ্রেসিভ, মানে এ আমি পর্যন্ত মনে করি এটা আলোচনা আমার হয় জন্য, আমার ভাবনা হয়তো এইটা যে একটা উইং, রাইট, এইটা যে একটা নতুন একটা উইন্ডো খুলে দিতে পারে, সেটা আলোচনাই হয়নি এর আগে। আমরা প্রস্তাবনা দেওয়ার পর অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে যে না, এটা খুব ভালো। আপনি বাংলাদেশে অনেক ধরনের শিল্প চর্চা হচ্ছে। আমার ধারণা অভিনয় একমাত্র শিল্পের মাধ্যম যেটা আন্তর্জাতিকভাবে একই। আপনি নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত আলাদা, জ্যাজ আলাদা, কিন্তু অভিনয় ওই রবার্ট ডি নিরো যেটা করছেন, শ্যামল মাওলা ওই একই প্রসেসে করছেন। ফলে আন্তর্জাতিক যে সংযোগটা, আলটিমেট কোলাবোরেশন জরুরি। মানে যেহেতু প্রসেসটা সেম, তো ও কি করছে বা বাইরে অভিনয়টা কিভাবে শেখানো হয় বা আমার দেশে আমি কিভাবে শিখি, সেটা যদি দেয়া নেয়ার প্রসেস তৈরি না হয়, সেই ক্ষেত্রে আমরা মনে করি সারা পৃথিবীতে অনেক অভিনয় স্কুল আছেন যারা কিনা স্কলারশিপ দিয়ে বড় ভালো ভালো অভিনেতাদেরকে নেন। এবং আমাদের এখানে অনেকেই জানে না যে কান ফেস্টিভ্যালে যে এটা হয়, সাব কর্নার যেটা হয়, বা বিভিন্ন ফেস্টিভ্যালে যে সাব কর্নার হয়, সেই ধরনের কানেক্টিভিটি যে তৈরি করা সম্ভব, এটা কয়েকটা মহল জানে, তারা করছে। কিন্তু এটা যে সব অভিনয় শিল্পীর জানা জরুরি, সকলগুলোর সংযোগ, আন্তঃসংযোগ, সেটা কেউ ওপেন করছে না কারো কাছে। আপনি যদি বিদেশে যান বা স্কলারশিপের জন্য কাজ করেন, আপনার যে এসওপি লিখতে হবে, আপনার যে হচ্ছে কারো কাছ থেকে হচ্ছে একটা রিকমেন্ডেশন লেটার নিয়ে আসতে হবে, এই প্রসেসগুলো শুনে আমরা পিছিয়ে যাই। তো অভিনয় শিল্পী অভিনয় করবেন, তার নিজের আত্মোন্নয়ন এবং হচ্ছে অধিকতর শিক্ষার জন্য যদি মনে করেন যে না, সারা পৃথিবীর সাথে যুক্ত হতে চাই, আমি ওই স্কুলে যেতে চাই, নিউ ইয়র্ক অ্যাক্টিং স্কুলে যেতে চাই, তো সেটা সাংগঠনিকভাবে একটা দায় নিয়ে সংগঠন তাকে বলবে যে ঠিক আছে, ওকে, উই আর স্টেইং উইথ ইউ, গো অ্যান্ড লার্ন, কাম ব্যাক। আমি এইখানটা থেকে হলেও চাই যে আপনারা এই সুবিধাগুলো যারা কাজ করছেন তাদের জন্য দেয়া দরকার। এবং কেননা যখন একটা আমরা ওপেন প্ল্যাটফর্মে যাব, মানে ওয়ার্ল্ড ওয়াইড, তখন এটা আমাদের জন্যই ভালো। আমার কাছে মনে হয়, তো আমি অনেক কাজ দেখি আমাদের দেশের আর্টিস্টরা কোনোভাবেই সেখানে পেছানো না, এবং তাদের এক্সপ্রেশন, তাদের ডেলিভারি, সেটা তো আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ক্লাস। কিন্তু এইখানে মনে হয় যে আমরা আমাদের প্রেজেন্টেশনটা কোনোভাবে ওয়ার্ল্ড ক্লাসে নিতে পারি না, আমাদের জায়গাটা পেছানো মনে হয় এখানে, এবং আপনাদের মনে হয় সেখানেও কাজ করা দরকার। অবশ্য একটু জানতে চাই যে আমরা যে এই অভিনয়টা আসলে সবাই কাছে পৌঁছে দিতে চাই, আপনাদের কাজের কথাটা, বার্তাটা, সেটার মধ্যে দারুণ মেসেজ থাকে, নানান ধরনের সমাজের ইতিবাচক নেতিবাচক প্রেক্ষাপট থাকে, আপনারা সেইটা বলেন। কিন্তু মানে আমি আমার জন্মের পর থেকেই অভিনয় দেখি, নাটক দেখি, বিভিন্ন কাজ দেখি বিভিন্ন সময়, সেটা তো দীর্ঘ সময়। কিন্তু সমস্যা হলো যে আপনাদের সাথে কথা বলতে হয় মাঝে মধ্যে। এই কথা বলার প্রেক্ষাপটে আমার কাছে মনে হলো যে আপনারা একটা পেশাগত ফরম্যাটে দিয়ে এই পুরো ইন্ডাস্ট্রিটা যায় না। ফলে আমাদের যে, আমরা একটু আগে বলছিলাম যে বিরতিতে যাওয়ার আগে, যে আমাদের কাজগুলো, আমাদের আর্টিস্ট যারা রয়েছেন তারা অনেক ভালো কাজ করেন, অনেক উঁচু মানের কাজ করেন, কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা খুবই বরাবরই কোনো না কোনোভাবে পিছিয়ে থাকি। এটা কি এই যে আমরা একটা প্রফেশনাল কাঠামো তৈরি করতে পারিনি এত বছরও, দীর্ঘ সময় ধরেও, সেটার কারণেই? অবশ্যই এটা একটা কারণ। আর কোনো কারণ আছে? আরও একটা কারণ আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই যে বিনোদন খাতটা, এইখানে যেই পরিমাণ মানে বাজেট আসলে নির্ধারিত থাকে, সেইটা আসলে উপযুক্ত কিনা এটা নিয়েও কখনো আমি দেখিনি যে কোনো অ্যানালাইসিস হয়েছে। মানে আমরা যে মানুষকে এন্টারটেইন করি, শুধু কিন্তু এন্টারটেইন করি না, আমরা তাদেরকে মেসেজ দিই অনেক কিছু, এবং বিশেষ পরিস্থিতিতেও আমরা আসলে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি। যার যেমন বোধশক্তি, সে সেভাবে যেন জিনিসটা নিতে পারে, এইরকমও একটা চিন্তা চেতনা জায়গা থেকেই তো আসলে ইউনাইটেড হওয়া বা কাজ করা। আমি যতবারই দেশে বাজেট হয়েছে, আমি কখনো দেখিনি যে বিনোদন খাতের জন্য তেমন আহামরি কোনো বাজেট এসেছে, আলোচনাও হয় না এবং কোনো কালেই আলোচনা হয় না, গণমাধ্যমে আলোচনা একদমই হয়নি। সো এটা একটা ওয়ান অফ দি রিজন আমার কাছে মনে হয় যে আমাদের কেন এই সেগমেন্টটা নিয়ে কখনো আলোচনা হয়নি, মানে রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে যে আসলে কারণ সাপোর্ট দেয়া, মানে খুবই লাগে। ধর ন্যাশনাল অ্যাওয়ার্ড আমাদেরকে দেয়া হচ্ছে, তার মানে আপনি অবগত যে আমাদের দেশে ভালো সিনেমা হচ্ছে, এবং আপনি এই সিনেমাগুলোর জন্য আমাদেরকেই চাচ্ছেন, আমাদের ডিরেক্টরদেরকে চাচ্ছেন, এই টিমটাকে দিয়েই তো কাজ করাচ্ছেন। তাহলে আপনি জানেন যে এটা একটা এন্টারটেইনমেন্ট খাত, এবং এই খাতের জন্য আপনি পুরস্কৃত করছেন, কিন্তু বাজেটটা কোথায়? আমরা কেন সবসময় বাইরের ভেন্ডর বা বাইরের ইনভেস্টরদের উপর ডিপেন্ডেন্ট থেকে হচ্ছে কি আমরা কাজ করব? আমরা তো আসলে পারপাসটা সার্ভ করছি, এবং এখানে কিন্তু একদল আর্টিস্ট ট্যাক্স দিচ্ছে, ডিরেক্টররা দিচ্ছে, সবাই দিচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু একদল আর্টিস্ট তো দিচ্ছে বা একদল ডিরেক্টর দিচ্ছে।
তার মানে বা একটা কোম্পানি, একটা প্রোডাকশন কোম্পানি তো ট্যাক্স দিচ্ছে, তার মানে এখান থেকে তো ইনকামটা হচ্ছে আপনার। অবশ্যই। তাহলে আপনি কেন এটাকে গোনায় নিচ্ছেন না, এটা এখন পর্যন্ত আমার প্রশ্ন। যার কারণেই কিন্তু আমরা যে নানান বিষয় পিছিয়ে গেলাম, পরিবেশগত জায়গা থেকে আমরা পেছানো, আমাদের একটা ভালো প্রোডাকশন করার জন্য আমাদেরকে ভাবতে হয় যে এটার জন্য প্রপার ইনভেস্টমেন্ট কে করবে, তাহলে প্রেজেন্টেশনটা কোত্থেকে হবে আসলে। মানে হয়তো বা আমরা ভালো আর্টিস্ট আছি অনেকেই, ভালো ডিরেক্টর আছে অনেকেই, ভালো সিনেমাটোগ্রাফার আছে অনেকেই, প্রোডাকশন কোম্পানি আছে অনেকেই, কিন্তু বাজেট সংকুলতার কারণে কিন্তু আমরা বরাবরই প্রেজেন্টেশনের জায়গা থেকে অনেকখানি পিছিয়ে যাই বা শেখার জায়গা থেকেও পিছিয়ে যাই। সো ওটাকে তো আসলে মনোযোগ দিতে হয়। আমি একটু যোগ করি, মানে আমি ওই যে আমাদের করোনাকালীন সময় যখন আসলে তখন আমি এই কথাটা বলেছিলাম যে আমাদের পেশাটা তো যে সার্ভিসটা, এটা তো সেবা সার্ভিস। তো আমাদের রাষ্ট্রীয়ভাবে সেবা সার্ভিসের মধ্যে কারা কারা? পুলিশ, মানে আইন বা এইসবের ব্যাপারে রক্ষাকারী বাহিনী, যারা হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থার মধ্যে আছে, তারা হচ্ছে সেবা সার্ভিসের মধ্যেই পড়ে। তাহলে আমরা যারা মানে যারা ইমার্জেন্সির সময়ে যে মানে যারা অসুস্থ হচ্ছে তাদেরকে সেবা দিচ্ছে, সেবা সার্ভিস দিচ্ছে, বা যে কোনো অসুবিধা হচ্ছে তাদেরকে সেবা দিচ্ছে আইন, সেটা তো যারা ভিকটিম হচ্ছে। কিন্তু যারা ভিকটিম হচ্ছে না তাদের মানসিক সুস্থতা নিশ্চিতকরণের জন্য আমরা যে সেবাটা দিয়ে যাচ্ছি, সেই করোনার মধ্যে সবাই জীবনের রিস্ক নিয়ে যে সেবাটা দিয়ে গেল, সেই জীবনের রিস্ক নিয়ে কিন্তু আমরাও কাজ করেছি, কিন্তু আমাদেরটা দেখা যায় না, আমাদের সেবাটা দেখা যায় না। যারা সুস্থ আছে তাদেরকে সুস্থ রাখার জন্যেই কিন্তু আমরা এই সেবাটা দিয়ে যাচ্ছি, এইভাবেই কিন্তু ভাবা হচ্ছে না কখনো। ইভেন তো আমি সেদিনও একটা জায়গায় ফেসবুকে কোথাও পড়লাম যে অনেক হয়েছে পলিটিক্যাল কথা, আমরা 1 থেকে 1.5 মাস ধরে একই বিষয়ের মধ্যে আছি, এখন একটু কিছু হওয়া উচিত, নতুন কিছু কাজ আসা উচিত, কিছু নাটক দেখতে চাই, কিছু সিনেমা দেখতে চাই। এটা কিন্তু আমি র্যান্ডম অনেক মানুষের মধ্যে দেখেছি। তার মানে কি যে মোনোটোনাস জিনিস হচ্ছে, এটা একটা মানসিক ভাবে সুস্থ স্ট্রেস থাকার দেয় কিন্তু আপনাকে, যে আমি একই পলিটিক্যাল জিনিস দেখছি। আর পলিটিক্যাল জিনিস কিন্তু আমাদের দেশে, আমাদের নিউজ পোর্টাল শুরু হয় নেগেটিভ নিউজ দিয়ে। আপনি দিন শুরু করবেন, একটা পত্রিকা খুলবেন, অমুক মরে গেছে, এখানে অ্যাক্সিডেন্ট, ওখানে দুর্নীতি। আপনার দিনের শুরুটা যদি নেগেটিভিটি দিয়ে হয়, সারাদিন এটার একটা ইম্প্যাক্ট থাকে। সো ওইটাকে পজিটিভ করা বা মানসিকভাবে হালকা করার দায়িত্বটা কিন্তু আমাদের। এবং এখন কিন্তু মানুষ বলছে যে হয়েছে, এবার একটু রাখো পাশে, আমরা একটু কাজ দেখি, কিছু সিনেমা দেখি, কিছু নাটক দেখি। এই যে ক্রাইসিসটা তৈরি হচ্ছে মানুষের ভেতরে, তার মানে চেলেই কিন্তু আপনি আমাদেরকে ফেলে দিতে পারছেন না। না, অবশ্যই না। এবং আমি বেশ কয়েকবারই গত 2 থেকে 3 সপ্তাহ যে আমি বলছিলাম যে কতদিন যে সিনেমা হলে যাই না, একটা সিনেমা মানে এটা তো স্বাভাবিক বিষয়, এটা আমার একজন হিউম্যান বিং হিসেবে প্রত্যেকের এটা জরুরি। এবং আমার কাছে আমি আপনারা যেটা বললেন, এটা আমার এই অনুষ্ঠানের হোস্ট হিসেবে এটা বলা উচিত না, কিন্তু আমি যে ফ্যাক্টটা জানি সবচাইতে, যে কোনো ধরনের ক্রাইসিস হোক, সেটা প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে মনুষ্য সৃষ্টি যে কোনো ধরনের করোনা, কিংবা গত 2-3 মাসেও আপনাদের তো সকল কাজ বন্ধই ছিল, সকল কিছুর আগে এন্টারটেনমেন্টের খাতের সকল বাজেট আগে কাটছাট করো, এবং এইটাই আগে বন্ধ করতে হবে। মানে ধরেন করোনা আসলো, সবার আগে কাজ বন্ধ হয়ে গেল কিন্তু আপনাদের, সবার আগে এন্টারটেনমেন্টের খাতে কাজ। এখন মানুষ বিনোদন চায় না, হ্যাঁ এখন, কিন্তু এটা যে খুব জরুরি আমার ভালো থাকার জন্য, মানসিকভাবে নিজেকে সন্নিবেশিত রাখার জন্য, এটা যে খুব জরুরি, সেটা আসলে বোঝে না। এই যে বোঝে না মানুষ, এটা বুঝাইতে না পারার ব্যর্থতাটা কাদের? আপনাদের, সরকারের, নাকি আমাদের, আমরা দর্শকদের? এইটা একটা বুনিয়াদি ব্যাপার, ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল ব্যাপার। ধরেন আমি যেহেতু শিক্ষকতা করি, সেহেতু আমি জানি যে 72 সালের পর থেকে যে শিক্ষানীতিগুলো হয়েছে, সেখানে কোনো উদ্দেশ্য নাই যে 10 বছর পরে আমি এর ফলাফল কি পাবো, আমার গোল নাই, রাইট। কয়েকটা বিষয় ছাড়া, একটা জাতীয়তাবাদী ছেলে হবে, সে মানুষের ভালো করবে, এই করবে, সমাজ গঠনে কাজ করবে, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। আপনি যে একদম 22-23 সালের মধ্যেও দেখবেন যেগুলোই। তাহলে আপনি যে ছেলেটা স্কুলে যাচ্ছে, সেই ছেলেটা সিনেমা টেলিভিশন দেখছে, কিন্তু এই সম্পর্কে তার পারসেপশন তৈরি হচ্ছে না। নাটক খারাপ, গান করা খারাপ, ছবি আঁকা খারাপ, তারপর হচ্ছে যন্ত্রবাদ্য বাজানো খারাপ। এই বিষয়গুলো সোসাইটিতে ছোটোবেলায় যেভাবে আমাদেরকে শেখানো হয়, এটা যদি ওকে জেনে শুনে তারপরে ও যদি বাদ দেওয়ার স্বাধীনতা পাইতো, যে ঠিক আছে আমি শিখি আগে 2 বছর গান, আমি জানি যে খারাপ, তারপর জানি যে খারাপ,
ঠিক আছে, আপনি ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের এই ছাত্র আন্দোলনের পর বাংলাদেশে সব থেকে বেশি যেটা আমার চোখে পড়েছে, আমি যেহেতু মোহাম্মদপুর থেকে যাই রিক্সা করে জগন্নাথ পর্যন্ত, সেখানে দুই পাশে যে গ্রাফিতিগুলো চেষ্টা করছে, এইখানে যদি এদের মধ্যে মিনিমাম আর্টিস্টের যে কলম ধরার যে ব্যাপারটা, নিপুণ ব্যাপারটা যদি থাকতো, তাহলে গ্রাফিতিগুলো আরো সুন্দর হতো। তাহলে যে ছেলেটা মেয়েটা আজকে জেনজি জেনারেশনের যে ম্যাক্সিমাম যাদের স্কুলে অলঙ্করণ শেখানো হয় নাই, কিন্তু আবেগটাকে কিন্তু চাপায় রাখতে পারে না, তার ইচ্ছাটাকে চাপায় রাখা সম্ভব না, সে চায় তার ইচ্ছাটাকে দেয়ালে আঁকতে। কম্পারেটিভলি যারা কিনা হচ্ছে ক্যালিগ্রাফিক করছে সেগুলো বেশি দৃষ্টিনন্দন। আপনি যদি হচ্ছে শিল্পের ভাষা দিয়ে আপনি হচ্ছে একটা স্পেসকে পরিকল্পনা করতে বলেন, তার স্ট্রোক, প্রত্যেকটা স্ট্রোক অনেক স্ট্রং, তাহলে আমাদের স্কুলের পড়া ছেলে মেয়েরা তাহলে কেন তারা সুন্দর করে গ্রাফিতি করতে পারলো না? এটা ফলাফল হচ্ছে আপনি গত 10-15 বছর ছেলে মেয়েকে কারো এই বিষয় থেকে দূরে রাখছেন। মানে এটা তাহলে সরকার দূরে রাখলো, এইটা রাষ্ট্রের উদ্যোগ নেওয়া উচিত। আমার ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে, সে গান সম্পর্কে ভাবনা রাখবে, নাচ সম্পর্কে ভাবনা রাখবে, তো কোরআন তেলাওয়াত সম্পর্কে ভাবনা রাখবে, মানে হামদ নাদ গজল সম্পর্কে ভাবনা রাখবে, পারফরমেন্সের বিষয়ে ভাবনা রাখবে, বিতর্ক করবে। তার শিক্ষা দীক্ষা কেন হচ্ছে রেজাল্টের উপর ডিপেন্ড করবে? যদিও আমাদের ট্র্যাডিশনাল শিক্ষা, ট্র্যাডিশনাল ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের প্রথমত জরুরি এই শিক্ষা ব্যবস্থার সংস্কার। যদি কখনো সুযোগ হয় আমি বলতে চাই, কিন্তু শিক্ষা ব্যবস্থার সংস্কার জরুরি। আপনি যদি প্রজন্ম তৈরি করতে না পারেন, তাহলে প্রজন্ম হাল ধরবে না। আমরা প্রজন্ম তৈরি করতে পারি নাই, রাষ্ট্রের মধ্যে জিজ্ঞাসা তৈরি করতে পারি নাই যে এই ইন্ডাস্ট্রি নিয়ে আমরা আসলে কি পয়েন্ট অফ ভিউ নিয়ে কথা বলবো। নিশ্চয়ই, সেটা তো অবশ্যই আছে। এবং একই সাথে আমার জানতে চাওয়া যে বৈষম্যের কথা বলা হচ্ছিল, যে শিল্পীদের মধ্যে একটা দারুণ রকমের বৈষম্য রয়েছে। এবং আমি যদি একটু কথা বলি যে এটা ওই যে আপনাদের সাথে কাজ করতে করতে আসলে জানতে পারা যে আপনাদেরকে যেই এটা কি বলবো সম্মানিটাই দেওয়া হয়, এটাও একটা শিল্পীর জন্য উনি যে পরিমাণ শ্রম দেন, উনি যে পরিমাণ এফোর্ট দেন কাজটার জন্য, সেটাও আসলে পারফেক্ট না আর কি, সেটা স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ডের শব্দটাই বলি যে এটা যথোপযুক্ত না। সেইটা নিয়েও কি আপনাদের কোনো ধরনের ভাবনা আছে এই সংগঠনের পক্ষ থেকে, যেটা আপনারা একটা নতুন জায়গা ভাবছেন? ভাবনা তো অবশ্যই আছে, মানে কিভাবে সব দিক থেকেই আমরা আসলে যুগোপযোগী করা যায়, সেই ভাবনাগুলোই আসলে আমরা এতদিন ধরে বলার চেষ্টা করছি সব দিক থেকেই। আচ্ছা, এমন কি মনে হচ্ছে যে এটা আগেও ভাবতেন কিন্তু বলতে পারতেন না? না, আমরা বলেছি আমার মনে হয়, আমি ওটা জানি না, কিন্তু আমি বেশ কয়েকবারই বলেছি যে আমাদের রেমুনারেশনের যে একটা ইমব্যালেন্স, মানে অ্যাটলিস্ট ন্যূনতম একটা ফি ধার্য করা থাকা উচিত। মানে একদমই ধরেন জুনিয়র আর্টিস্ট কাজ করছে বা যে একটা বা দুটো দৃশ্যের জন্য গেস্ট অ্যাপিয়ারেন্স দিচ্ছে, তাকেও কন্ট্রাক্ট পেপারটা দিতে হবে, তার সাথে আপনার চুক্তিটা থাকতে হবে, এবং তাকে আপনি মিনিমাম যে রেমুনারেশন কস্টটা এটা আপনার দিতে হবে। এইখানেও এখন পর্যন্ত কিন্তু বৈষম্য রয়ে গেছে, কোনো ধরনের কোনো স্ট্রাকচার নেই। না, কোনো স্ট্রাকচার নেই। আবার ধরেন যে পাচ্ছে সে অনেক বেশি পাচ্ছে, আবার তাকে দিতে গিয়ে আমরা অনেকবার শুনি এরকম যে এমন এমন আর্টিস্টকে দিতে গিয়ে আমরা অন্যদেরকে দিতে পারছি না। তো কেন বলতে পারছো না কথাটা ওইখানে? তুমি তাকে যে দিতে পারছো না, ওনার কারণে দিতে পারছো না, সেটা তো ওনাকে বুঝাতে হবে। হতে পারে উনি বুঝতে পারছেন না, উনি ভাবছেন যে আমি এই পর্যন্ত এসেছি, এটা আমার অবস্থান, আমি এই রেমুনারেশনটা ডিজার্ভ করি, এটা সে ভাবতেই পারে। কিন্তু কেন উনি এখন এটা নিতে পারবেন না বা পারছেন না, বা উনি ওনাকে দিতে গেলে তোমার কোথায় ঝামেলাটা হচ্ছে, এটা তো অ্যাজ আ ডিরেক্টর বলো বা ইনভেস্টর বলো তোমাদের বলা উচিত। আমি এটা বহুবার বলেছি, অনেককেই বলেছি, কিন্তু কেন আসলে যে কথা পৌঁছায়নি বা পৌঁছানোর পরে কেন সেটা জায়গা মতো কোনো একটা অবস্থান নেয়নি, এইটা নিয়ে আমি এখন পর্যন্ত শিওর না। আমরা হতাশ ব্যাপারগুলো নিয়ে। তবে এটা সমাধান হোক, আপনারা যদি সেই কাঠামো তৈরি করে সমাধানটা করতে পারেন, সেটা আমাদেরও আমরা খুব দারুণভাবে স্বাগত জানাই। অবশ্য আপনার কাছ থেকে জানতে চাওয়া, সেটি আবার একটু শুনতে চাই যে আমি যেমনটি শুরু করেছিলাম যে আপনারা অভিনয়টাই করেন। সমস্যা হয় যখন আমরা সংগঠন আপনারা যারা করেন সেটি তো একটা উদ্দেশ্য নিয়ে করেন। আমরা এমনটাও দেখেছি যে সংগঠনের সাথে নানাভাবে অংশ নেওয়া মানুষগুলো যাদের সাথে আসলে অভিনয়ের সাথেই সম্পর্ক নাই, এরকম মানুষ আছে। আপনারাও এই যেই কার্যক্রম বা কাঠামোটা তৈরি করার পরিকল্পনা করছেন, সেটি থেকে আবার কি সেই রকমই চিত্র আমরা দেখতে পাবো যে যারা আসলে যার মূল কাজটা অভিনয়, আমি যেমন শুরুটা বলছিলাম যে আপনারা অভিনয়টাই করেন, সেই থাকলো না, বাকি সবাই থাকলো, এরকম কি হয়? না, এই জায়গায় আমরা আসলে দুই রকমের ফিল্টারেশন চিন্তা করেছি। আমরা জানি না এটা কতটুকু আমরা মানে বাস্তবায়িত করতে পারবো। আমরা বারবার করে বলেছি যে পেশাদার অভিনয় শিল্পী, কারণ আমাদের এত মানুষের ভিড় দরকার নেই। আমরা একদমই
স্পেসিফিক যারা কাজ করে তাদেরকেই রাখতে চাই। তাহলে যেটা হবে যে অ্যাটলিস্ট মনন চিন্তায় আমরা একত্রিত থাকব এবং এই যে ভেদাভেদ বা ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলার ভয় বা ভীতি এগুলো থেকে মানুষ সরে আসবে, আমার এটা বিশ্বাস, যদি আক্ষরিক অর্থে শিল্পী হয়ে থাকে। আরেকটা যেটা আমরা এই কথা বলতে গিয়ে একটা অদ্ভুত জিনিস অ্যানালাইসিস করেছি যে একটা ছেলে বা একটা মেয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে থিয়েটারে, তারপর টুকটাক স্ক্রিনে অ্যাক্টিং করেছে, কিন্তু স্পেসটা পায়নি। স্পেসটা না পাওয়ার কারণে ওকে বাধ্য হয়ে অন্য একটা প্রফেশনে চলতে হয়েছে, কারণ ওর পেট চালাতে হবে, ওর ফ্যামিলির রেসপন্সিবিলিটি আছে, বাট ও মন থেকে চায় অ্যাক্টিংটা করতে এবং ওর ক্যালিভার আছে। এইরকম বিশেষ বিশেষ মানুষগুলোকেও আসলে আমরা চাই, যে যেহেতু আমরা আসলে 100% পেশাদারিত্বের জায়গায় অভিনয়কে দাঁড় করাতে পারিনি, এইরকম অনেক আর্টিস্ট আছেন যারা বাধ্য হয়ে আজকে ডিফারেন্ট প্রফেশনে কাজ করছেন। যদি এটা 100% পেশাদারিত্বের জায়গায় আসতো তাহলে হয়তো বা তাকে ওই প্রফেশনটা ছেড়ে সে এখানে 100% নিশ্চিন্তে কাজ করতে পারতো। তো আমরা আসলে এইরকম একটা ব্লেন্ডিং করে আসলে একটা টিম আমরা চাই হোক আমাদের ইন্ডাস্ট্রি। তাতে অবশ্য বাংলাদেশের আউটপুটটা আরো ভালো হতো সেই মানুষগুলো যদি এখানে সার্ভিস দিতেন। আমরা আপনাদের কার্যক্রমগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম, সেখানে নানা ধরনের মন্তব্য দেখছিলাম। আমি বেশ কিছু মন্তব্য স্ক্রিনশট দিয়ে রেখেছি, সেটার মধ্যে আমি 2-3টা বলবো। সেটাই হচ্ছে যে ওনাদের একটা বক্তব্য হচ্ছে যে আপনারা এতদিন কোথায় ছিলেন, মানে খুবই কমন একটা প্রশ্ন, কিন্তু সেইটা ওনারা বারবার জিজ্ঞেস করছিলেন যে এই যে আপনারা এতদিন কোথায় ছিলেন। আমরা এখন বনলতা সেন হয়ে মানুষের সামনে আসছি। আপনাদের যখন কিনা হচ্ছে মনে হবে যে খুব খারাপ লাগছে, অন্ধকার চারিদিকে, আপনাদের মুখোমুখি বসার জন্য আমরা এসেছি। এতদিন একটু লুকিয়েই ছিলাম, কারণ আমার কিন্তু ক্যারিয়ার খুব অল্প বয়সের, অল্প সময়ের, তো এবং এদের সঙ্গে বন্ধুত্বটা এই কাজের সূত্রেই হয়েছে। এই ভাবনার মানুষগুলো যে এখানে এক্সিস্ট করে সেটা আমি জানতাম না। আবার আমি বাইরে থেকে এসে এদের সাথে যুক্ত হয়ে যে আমি যা ভাবি সেই ভাবনার মানুষগুলো যে একই রকম সেটাও আমি কিন্তু নতুনভাবে আবিষ্কার করছি। আবিষ্কার করার পরে একসাথে কথা বলা যায়, নিজেরা কথা বলে নিজেরা হচ্ছে ভাবা যায়। আস্ক দ্য কোয়েশ্চেন। এতদিন কোথায় ছিলেন যারা জিজ্ঞেস করছে, আমার প্রশ্ন আপনারা কোথায় ছিলেন? আচ্ছা, আপনাদের তো অন্তত ভিতরে এটা জানা উচিত ছিল যে আমরা কেন প্রশ্ন করি না। আমার পাল্টা প্রশ্ন, আপনারা কোথায় ছিলেন, আপনারা কি করছিলেন? কিন্তু ওদের হয়ে কিন্তু আমরা কোয়েশ্চেনটা করে দিচ্ছি, এটা বুঝতে পারছে না। আচ্ছা, আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে রয়েছে, যে এখন কি ভাবনা রয়েছে শ্যামল মাওলা, যে আপনারা এই পথটা সহজ হবে নাকি কঠিন হবে? মানে কঠিনই তো মনে হচ্ছে, সহজ হবে না, তো আসলে সহজ না, কিন্তু তারপরও মানে হাল তো ছাড়া যাবে না, কারণ আমার পেশা এটা, আমার ধ্যান জ্ঞান এটা। আপনি দেখবেন যে আমি খুব একটা কথা বলি না আমার কাজ ছাড়া। রাইট। আমি এই যে ওর বয়স আমার বয়স একই, 14 বছর আমারও ক্যারিয়ার। সো আমরা কিন্তু কাজ ছাড়া খুব একটা কথা বলি না। আমরা যা বলতে চাই এটা আসলে কাজের মাধ্যমেই বলতে চাই, কিন্তু এই প্রথম এত কথা আমরা বলছি। হ্যাঁ, আমি দেখিনি আপনাকে দেখেছি, আমি তো নাই। হ্যাঁ, বলে তো এত কথা বলছি কেন? আমাদের ভালোর জন্যই কিন্তু বলছি। আমরা কারো শত্রু হতে আসিনি। আমরা আমাদের বেটারমেন্ট কিভাবে করা যায়, সেই পথটা কিভাবে তৈরি করা যায়, আপনাদের মানে কারো মাথায় যদি আরো ভালো আইডিয়া থাকে আপনারা আসুন, বলুন। হ্যাঁ, আপনারা আসুন, আপনাদের কথা শুনতে চাই। আমরা ভালোর দিক কিভাবে হবে, সেই পথটা কিভাবে তৈরি হবে সেই জন্যে কথা বলতে চাই। সেই ভাবনাটাই আমরা এখন মাথায় রাখতে চাই, যাতে করে এই ধরনের ক্রাইসিস আর কখনো না আসে, আমরা যেন নিশ্চিন্তে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনারা কি খুব শীঘ্রই কমিটি করছেন? কমিটি? এটার কি কোনো ধরনের কাঠামো দাঁড় করাবেন কমিটি বেসিস? না, একদম না, এটা আমি ভুল বুঝাবুঝিতে একটা তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা বলছি যে আমরা যে বাড়িটাতে আছি, যে বাড়িটা আমাদের জন্য বলা হয়েছে, সেই বাড়িটার কিছু সংস্কার প্রয়োজন। আচ্ছা, আপনাদের একটা লাইন আমি শোনাই, যেটা আপনারা বলেন সবসময়, আমরা সকলে পরস্পরের সহকর্মী ও একটি পরিবার। আচ্ছা, সেই পরিবারে কিছু সংস্কার প্রয়োজন, সেটি আসলে আলাদাভাবে এবং দুই ধরনের, নিয়মগত, সিস্টেমগত এবং ব্যক্তিরও সংস্কার। আমার যদি মনে হয় যে আমি খারাপ, আমার বন্ধু যদি বলে খারাপ, আমি মনে করবো এটা আমার প্রয়োজন সংস্কার করাটা। এই ধরনের একটা ওপেননেসও কিন্তু আছে আমাদের কথা। অবশ্য এই যে সংস্কারের বিষয়টা, আপনারা কি আসলে সরকারের মধ্যে এখন যারা দায়িত্বশীল অবস্থানে রয়েছেন তাদেরকে ইনফর্ম করতে পেরেছেন কিনা এখন পর্যন্ত? আমি জানি না আমরা এখন পর্যন্ত ইনফর্ম করতে পেরেছি কিনা, কারণ আমাদের নিজস্ব যে জটিলতাটা আছে সেটাই সমাধান করতে আমাদের একটু বেগ পেতে হচ্ছে। কিন্তু আমাদের মনে হয় যে আমরা সেটাকে
পারবো সমাধান করতে। আগে নিজেদেরটা একটু সমাধান করে অ্যালাইন্ড হয়ে তারপর আসলে আমরা বড় পরিসরে যেতে চাই। না হলে হবে কি অর্ধেক অর্ধেক কাজ করলে কোনো দিকই আসলে হয় না, যে বোকামিগুলো এর আগে মানে বারংবারই হয়েছে। সো আমরা আসলে ওটা চাই না, আমরা চাই আগে নিজেরা ঠিক করি, নিজেরা সেটেল ডাউন হই, এরপর আমরা বড় পরিসরে যাব, বড় জায়গায় কথা বলবো, যাতে আমাদের এই ইউনিটিটাকে ফেলে না দিতে পারে। মানে আমরা আপনাদেরকেও আমাদের থেকে আলাদা ভাবছি না। ধরেন আমরা যদি কোনো কিছু বলি, সেটা যদি বড় কোনো পর্যায়ে নিয়ে যেতে হয়, সেটার জন্য আপনারা আছেন। কিন্তু সেই জন্য কিন্তু এখানে আসা করতে চাই, আমার মনে হয় না বাংলাদেশ এখন ওই পর্যায়ে আছে যে কোনো কিছু হইলেই একজন বিশেষ ব্যক্তি এসে সমাধান করে দিবে। রাইট, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান অবশ্যই। করব। আপনারা আরেকটা কথা বলেন যে প্রজন্মের পর প্রজন্মের কাছে অভিনয়কে একটি সম্মানজনক এবং নিরাপদ পেশা হিসেবে আপনারা প্রতিষ্ঠিত করতে চান। আমরা একদম শেষ দিকে রয়েছি, আপনাদের তিনজনের মন্তব্য শুনতে চাই। আমি যদি এই বাক্যটা থেকেও বলতে পারেন বা আপনার যে নিজস্ব যে কোনো অভিব্যক্তি বা দর্শকের কাছে কোনো মেসেজ থাকলে। আমাদের মূল কথা আমরা বিভিন্নভাবে বলেছি, এখনো পর্যন্ত বলছি, অভিনয়কে একটা সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, যেন প্রজন্মের পর প্রজন্মান্তরের যে ছেলেমেয়েরা আসবে অভিনয়কে একটা চ্যালেঞ্জিং পেশা এবং সম্মানজনক পেশা হিসেবে গ্রহণ করতে উদ্বুদ্ধ হয়। একই সাথে আপনাদেরকে যেন আর কোনো রাজনৈতিক মোড়কে ব্যবহার না, একদম না, আমাদেরকে যেন মনে করে না ওই লোকটা এই ছিল এবং এই করে গেছে, আমার দলে। মানে আমরা যেন সবসময় অন্যায় যেটা অন্যায় আর ন্যায় যেটা ন্যায়, এই জিনিসটা বলতে পারি, এইটুকু চাওয়া রাষ্ট্রের কাছে। আমার এত জটিল না, আমার কথা খুব সহজ। ছোটবেলায় পড়াশোনা করতে গেলে বাবা বলতো যে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে হবে। আমি চাই যে মানে বাবা মারা এটাও বলুক যে ও একটা ভালো সিঙ্গার হবে, ও একটা ভালো আর্টিস্ট হবে। সো ওই ঠিক এই সহজ জায়গাটাতেই যেন আমাদের এই সেগমেন্ট, আমাদের এই পেশাটা থাকে। কারণ একদমই খুব দূরে এটা, কেউ ছবি আঁকতে চাইলে ছবি এঁকে লাভ নেই, ভাত খেতে পারবা না, দায়িত্ব মেইনটেইন করতে পারবে না। যেন সহজ হয়, একদম সহজ, যে যেন সহজ হয়। কোনো বাচ্চা যদি বলে যে বাবা আমি ছবি আঁকতে চাই, ওর বাবা মা মানে খুশি হয়ে বলবে যে আসো তোমাকে সেটাই করতে দেওয়া হোক। দ্যাটস ইট, এইটুকুই। ধন্যবাদ। ধন্যবাদ নাজিয়া হক অর্ষা, শ্যামল মাওলা এবং শরীফ সিরাজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা সময় দিয়েছেন, আমরা কৃতার্থ। আমরা হয়তো আরও অনেক বেশি আলোচনা করতে পারতাম, কিন্তু আমাদের সময় একদমই হাতে নেই। তবে দর্শক, আপনাদের কাছে যে বার্তাটা বারংবার বলতে চাই যে এই মানুষগুলো যত কষ্ট করে কাজটা করে, যে সেই মানুষটার জায়গাটা আসলে নিরাপদ নয়। এবং আমরা যেটা বলছিলাম যে পেশাগত মোড়কটা এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রির জন্য দেওয়া সম্ভব হয়নি, ফলে সেটি যেন সম্ভব হয় সেই প্রত্যাশা তো আমরা করছি এবং তাদের জন্য অনেক শুভকামনা রাখছি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।